হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 10-এর ভূগোলের সিলেবাস অনুসারে লিখিত গীতাঞ্জলি পাবলিকেশনের যে ভূগোল বই ভূগোল ও পরিবেশ অধ্যাপক অরুণাভ মিশ্র ও ডক্টর রামকৃষ্ণ সেন এর লেখা বইটির দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বায়ুমণ্ডল এর অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তর সম্পর্কে এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো চলো শুরু করি। তাহলে দেখো, পর্ষদের নির্দেশ অনুসারে এই চ্যাপ্টার থেকে তোমাদের 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার আর 5 নাম্বার এই 4টে রকমের প্রশ্ন কিন্তু তোমাদের আসবে এবং সেই অনুযায়ী তোমাদেরকে প্রস্তুতি রাখতে হবে। এবার দেখো, বইটির 52 নাম্বার 52 নাম্বার পেজে অনুশীলনী প্রশ্নগুলো দেওয়া আছে। এবার উত্তরগুলো আমরা আলোচনা করছি। প্রথমে দেখো, ক দিয়ে দেওয়া আছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী। 1 নাম্বার দিয়েছে বিমান চলাচল করে, উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ারে। 2 নাম্বার দেখো আছে কার্যকরী সৌর বিকিরণের মান, উত্তর হবে তোমার 66%। 3 নাম্বার দেখো আছে বৃষ্টিপাতের সময় আপেক্ষিক আর্দ্রতা থাকে, উত্তর হবে 100%। 4 নাম্বার বায়ু চাপ মাপক যন্ত্র হলো, উত্তর হবে তোমার ব্যারোমিটার। এরপর দেখো আছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী। এখানে প্রতিটি প্রশ্নের মান থাকছে 1। প্রথমে 1 নাম্বার দিয়েছে শূন্যস্থান পূরণ করো। 1 নাম্বার দিয়েছে দেখো বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর হলো ড্যাশ, উত্তর হবে তোমার ম্যাগনেটোস্ফিয়ার। ঠিক আছে। 2 নাম্বার পৃথিবীতে তাপমণ্ডলের সংখ্যা ড্যাশটি, উত্তর হবে তোমার 3টি। এরপর দেখো আছে 3 নাম্বার উষ্ণতা কমলে বায়ুর চাপ ড্যাশ, উত্তর হবে বাড়ে। হ্যাঁ, কারণ উষ্ণতার সঙ্গে বায়ুচাপের ব্যস্তানুপাতিক সম্পর্ক। এরপর 4 নাম্বার দেখো আছে রুদ্ধতাপীয় হ্রাস হার ড্যাশ। দেখো, রুদ্ধতাপীয় হ্রাস হার 2 রকমের হয়। একটা হচ্ছে ড্রাই অ্যাডিব্যাটিক ল্যাপস রেট, যেটার মান হচ্ছে 9.8 ডিগ্রি সেলসিয়াস, আর একটা হচ্ছে তোমার শুষ্ক বা স্যাচুরেটেড অ্যাডিব্যাটিক ল্যাপস রেট, যেটার মান হচ্ছে তোমার 5 ডিগ্রি সেলসিয়াস। এবার দেখো, রুদ্ধতাপীয় হ্রাস হারটা কি আমি তোমাদের একটু বলে দিই। তার কারণ হচ্ছে রুদ্ধতাপীয় হ্রাস হারটা তোমাদের বইয়েও নেই, আর এটা একটা তোমাদের কাছে হয়তো নতুন টার্ম হতে পারে। তো দেখো এখানে কি বলছে যে বায়ু স্তর কোনো তাপ গ্রহণ বা ত্যাগ না করে, অর্থাৎ রুদ্ধ অবস্থাতে উপরে উঠলে বা নিচে নামলে প্রতি কিলোমিটারে তাপমাত্রা যে হারে পরিবর্তিত হয় সেটাকে বলছে রুদ্ধতাপীয় হ্রাস হার। বুঝতে পেরেছো? 2 ধরনের আছে, একটা হচ্ছে একটা হচ্ছে শুষ্ক রুদ্ধতাপীয় হ্রাস হার, যেটাকে বলছে DALR বা ড্রাই অ্যাডিব্যাটিক ল্যাপস রেট, যার মান হচ্ছে 9.8 ডিগ্রি সেলসিয়াস প্রতি কিলোমিটার। আর একটা হচ্ছে আর্দ্র বা সম্পৃক্ত তাপীয় হ্রাস হার, যেটাকে বলছে SALR বা স্যাচুরেটেড অ্যাডিব্যাটিক ল্যাপস রেট, যার মান হচ্ছে 5 ডিগ্রি থেকে 6 ডিগ্রি সেলসিয়াস প্রতি কিলোমিটার। বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে তোমার এটার উত্তর। 5 নাম্বার দেখো দিয়েছে ড্যাশ সাগরে টাইফুনের উৎপত্তি হয়, উত্তর হবে তোমার চীন এবং জাপান উপকূল সাগরে বা প্রশান্ত মহাসাগরে। এখানে কিন্তু মহাসাগর দেয়নি, যেহেতু সাগর দিয়েছে তাই হবে তোমার চীন এবং জাপান উপকূল সাগরে টাইফুনের উৎপত্তি হয়। 2 নাম্বার দেখো আছে শুদ্ধ এবং অশুদ্ধ নির্ণয় করো। 1 নাম্বার দিয়েছে ITCZ মেরু অঞ্চলে অবস্থিত, এটা অশুদ্ধ। ITCZ কিন্তু নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত। তারপর 2 নাম্বার দেখো আছে আয়ন বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু, এটা শুদ্ধ। 3 নাম্বার 5 ডিগ্রি উত্তরকে অশ্ব অক্ষাংশ বলে, এটা অশুদ্ধ। তারপরে দেখো আছে 3 নাম্বার 2-1টি শব্দের মধ্যে উত্তর দাও। 1 নাম্বার দেখো দিয়েছে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোন স্তর থেকে, উত্তর হবে তোমার থার্মোস্ফিয়ার স্তর থেকে বা আয়োনোস্ফিয়ার স্তর থেকে। 2 নাম্বার দেখো আছে ওজোন স্তরের আবিষ্কর্তা কে, উত্তর হবে তোমার চার্লস ফেব্রি এবং হেনরি বুইসন। হ্যাঁ, চয়াকার লয়রেব দন্তস্ব চার্লস ফেব্রি, ফয়েকার বয়রা ফলারস্যই ও হেনরি হয়কার দন্তন্য রয়রস্যই হেনরি বুইসন বয়রস্যু হস্যই দন্তস্ব দন্তন্য। এরপর 3 নম্বর দেখো দিয়েছে লা নিনা কোথায় দেখা যায়, উত্তর হবে তোমার দক্ষিণ আমেরিকার পেরু ও ইকুয়েডর উপকূলে। দক্ষিণ আমেরিকার পেরু ও ইকুয়েডর উপকূলে। 4 নম্বর দেখো আছে লু কী ধরনের বায়ুপ্রবাহ, উত্তর হবে তোমার উষ্ণ স্থানীয় বায়ুপ্রবাহ। 5 নম্বর দেখো দিয়েছে বায়ুর চাপ মাপার একক কী, উত্তর হবে তোমার মিলিবার। 6 নম্বর বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান চলাচল করে, উত্তর হবে তোমার স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। 7 নম্বর আপেক্ষিক আর্দ্রতা কোন এককে প্রকাশ করা যায়, উত্তর হবে তোমার শতকরা হারে। 8 নম্বর সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত, উত্তর হবে তোমার 100% বা 100%। 9 নম্বর আছে একটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো, উত্তর হচ্ছে তোমার CO2।
এরপর দেখো আছে গ দিয়ে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী, এখানে প্রতিটি প্রশ্নের মান থাকছে 2। 1 নাম্বার দিয়েছে দেখো গ্রিন হাউস এফেক্ট কাকে বলে, এটা তোমাদের বইয়ের 31 নাম্বার পাতাতে আছে। দেখো গ্রিন হাউস এফেক্ট, এই দেখো 31 নম্বর পেজ, এখানে গ্রিন হাউস এবং গ্রিন হাউস প্রভাব। গ্রিন হাউস প্রভাব মানেই হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট, ঠিক আছে। এইটা এখান থেকে এতদূর পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে গ্রিন হাউস ইফেক্ট, আর তার সঙ্গে যদি পারো এই ছবিটা কিন্তু দিতে হবে, হ্যাঁ, গ্রিন হাউস এফেক্টে। এরপর দেখো আছে 2 নাম্বার কার্যকরী সৌর বিকিরণ কি, তোমাদের বইয়ের 27 নাম্বার পাতাতে দেখো আছে কার্যকরী সৌর বিকিরণ। সৌর বিকিরণকে দুটো ভাগে ভাগ করা হয়, অ্যালবেডো এবং কার্যকরী সৌর বিকিরণ। তো এই দেখো কার্যকরী সৌর বিকিরণ, তাহলে এখান থেকে এই এতদূর এই ছকটা যেটা আছে এই ছকটা পুরোপুরি কিন্তু দিতে হবে। কার্যকরী মোট সৌর বিকিরণের পরিমাণ হচ্ছে 66%, ঠিক আছে। আর 33% হচ্ছে তোমার অ্যালবেডো, বা 34% হচ্ছে অ্যালবেডো, নিয়ে টোটাল 100%, ঠিক আছে। এই দেখো তাহলে এখান থেকে এতদূর পর্যন্ত লিখতে হবে। আর যদি পারো তাহলে এই যে তাপ বাজেটের যে ছবিটা আছে সেই ছবিটা পারলে দিয়ে দিও। এই যে এখানে যে ছবিটা আছে, অ্যালবেডো 34% দেওয়া আছে, আর 66% দেওয়া আছে কার্যকরী সৌরকিরণ। তা এটাই হচ্ছে তোমার তাপ বাজেট। এরপরে দেখো কি আছে তোমার কার্যকরী সৌর বিকিরণের পর 3 নাম্বার আছে বৈপরীত্য উত্তাপ কাকে বলে। 30 নাম্বার পাতাতে চলে এসো তোমাদের বইয়ের বৈপরীত্য উত্তাপ। এই দেখো বৈপরীত্য উত্তাপ, এইখান থেকে একদম পুরো এই ক্যাটাবেটিক এবং অ্যানাবেটিক বায়ু এটাও কিন্তু লিখতে হবে, এই ছকটা পুরোটা কিন্তু লিখতে হবে বৈপরীত্য উত্তাপ। ট্রপোস্ফিয়ারের আমাদের যে উষ্ণতা হ্রাস হার সেটা হচ্ছে 6.4 ডিগ্রি সেলসিয়াস প্রতি কিলোমিটার, অর্থাৎ আমাদের ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রা কমতে থাকে, কিন্তু যখনই না কমে বাড়তে থাকবে তখনই সেটাকে বলছে বৈপরীত্য উত্তাপ, এবং সেই কথাটাই দেখবে এখানে লেখা আছে। এরপরে দেখো বৈপরীত্য উত্তাপের পর 4 নাম্বার আছে ঘূর্ণবাতের চক্ষু কি। দেখো এটা তোমাদের বইয়ে 41 নম্বর পাতাতে কিছুটা দেওয়া আছে, কিন্তু সেরকম খুব একটা ভালো করে নেই, আমি তোমাদের বইয়ে দেখিয়ে দিই 41 নম্বর পাতাতে। এই দেখো ঘূর্ণবাতের চক্ষু, ঠিক আছে। ওই যে ক্রান্তীয় ঘূর্ণবাত যেটা হয় তার মধ্যে ঘূর্ণবাতের চক্ষু দেখা যায়। দেখো ক্রান্তীয় ঘূর্ণবাতের বৈশিষ্ট্য, তার মধ্যে ঘূর্ণবাতের চক্ষু কথাটা উল্লেখ আছে, কিন্তু এখানে এইটুকু লিখলে তোমরা ঠিক বুঝতে পারবে না। তো এটার জন্য তোমরা মোদকের যে বইটা আছে, দেখো বিবি কুন্ডু অ্যান্ড গ্র্যান্ডসন, সমরেন্দ্রনাথ মোদকের যে বইটা আছে, এই বইটাতে এটা ভালো করে দেওয়া আছে। তোমাদের কাছে বইটা যদি থাকে তো ভালো, আদারওয়াইজ এখান থেকে তোমরা পজ করে লিখে নিতে পারো। তো ওই মোদকের বইটিতে 44 নম্বর পাতাতে কিন্তু এই উত্তরটা দেওয়া আছে। তো এই দেখো ঘূর্ণবাতের চক্ষু দেওয়া ছোট্ট করে দেওয়া আছে, লিখে নিতে পারো। তো বলছে কি যে ক্রান্তীয় শক্তিশালী ঘূর্ণবাতের কেন্দ্র থেকে 10 থেকে 20 কিলোমিটার, মতভেদে 5 থেকে 10 কিলোমিটার ব্যাসের বৃত্তাকৃতি অঞ্চলে ভূপৃষ্ঠে বায়ু গতিহীন, শান্ত এবং আকাশ মেঘমুক্ত, নির্মল ও বৃষ্টিহীন থাকে, একে ঘূর্ণবাতের চক্ষু বলে। আর ছবি হিসাবে কিন্তু তোমরা ঘূর্ণবাতের যে এই দেখো এই যে ছবিটা আছে, এই উপরের যে স্তরটিকে তোমার ঘূর্ণবাতের চক্ষু বলা হয়। এই দেখো এই যে ছবিটা দেওয়া আছে না, এরকম জায়গাতে এটা হচ্ছে তোমার ঘূর্ণবাতের চক্ষু। তারপরে দেখো কি আছে ঘূর্ণবাতের চক্ষুর পর 5 নম্বর আছে গর্জনশীল চল্লিশা কি। 37 নম্বর পাতাতে চলে এসো, এটা পশ্চিমা বায়ুর একটা অন্য নাম গর্জনশীল চল্লিশা। তো এই দেখো এখানে পশ্চিমা বায়ু সম্পর্কে দেওয়া আছে, ঠিক আছে। তো পশ্চিমা বায়ু সম্পর্কে যেটা দেওয়া আছে, এই যে গতিবেগটা দেখতে পাচ্ছ, এখানে দেখো 2 নম্বর যে পয়েন্টটা আছে, এখানে কি বলছে, দক্ষিণ গোলার্ধে জলভাগের আধিক্য থাকায় তীব্র বেগে প্রবাহিত হয়, তাই একে সাহসী পশ্চিমা বায়ু বলা হয়। এবং এই সাহসী পশ্চিমা বায়ু বিভিন্ন নামে পরিচিত, তার মধ্যে 40 ডিগ্রিতে থাকছে তোমার গর্জনশীল চল্লিশা, যেটা তোমাদের প্রশ্নতে দিয়েছে। এছাড়া 50 ডিগ্রিতে এটা প্রধানমন্ত্র 50, এবং 60 ডিগ্রিতে এটা তীক্ষ্ণ চিৎকারকারী 60 নামে পরিচিত। বুঝতে পারছো? অর্থাৎ আমরা যদি আমাদের পৃথিবীর মানচিত্রটা দেখি তাহলে দেখতে পাবো যে উত্তর গোলার্ধে স্থলভাগের পরিমাণটা বেশি, দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণটা বেশি। এবং আমরা জানি যে বায়ু প্রবাহের গতিবেগ উন্মুক্ত স্থানে বা সমুদ্রের উপর দিয়ে যখন আসে তখন তার ফেচের পরিমাণটা বা গতিবেগটা বেশি হয় এবং আওয়াজ করে, যার জন্য যখন আওয়াজ করছে দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণটা বেশি থাকার জন্য বা উন্মুক্ত স্থান বেশি থাকার জন্য, তখন 40 ডিগ্রি অক্ষাংশে সেটাকে বলছে গর্জনশীল চল্লিশা, 50 ডিগ্রিতে প্রধানমত্ব 50 এবং 60 ডিগ্রিতে তীক্ষ্ণ চিৎকারকারী 60 এটা বলা হয়। এরপরে দেখো কি আছে 6 নাম্বার সমষ্ণ রেখা কাকে বলে। 30 নাম্বার পাতাতে চলে এসো তোমাদের বইয়ের সমন উষ্ণতাযুক্ত রেখা, সেটাই হচ্ছে সমষ্ণ রেখা। এই দেখো এই যে সমষ্ণ রেখা, এটা এখান থেকে এতদূর পর্যন্ত এই বৈশিষ্ট্যগুলো কিন্তু লিখে দেবে, ঠিক আছে। এই কাল্পনিক কথাটা কিন্তু অবশ্যই লিখবে, বুঝতে পেরেছো? তার কারণ হচ্ছে সমষ্ণ রেখা কিন্তু বাস্তব কোনো অস্তিত্ব নেই। এরপরে দেখো কি আছে সমষ্ণ রেখার পর 7 নাম্বার আছে বায়ুচাপ কক্ষ কি। 36 নম্বর পাতাতে চলে এসো তোমাদের বইয়ের বায়ুচাপ কক্ষ।
এই দেখো বায়ুচাপ কক্ষ, ঠিক আছে, এই যে ছকের মধ্যে দেওয়া আছে এখান থেকে এত দূর পর্যন্ত লিখে দেবে বায়ুচাপ কক্ষ, তাহলেই হবে। তারপরে দেখো বায়ুচাপ কক্ষের পর 8 নাম্বার আছে স্থলবায়ু কাকে বলে। 39 নাম্বার পাতাতে চলে এসো তোমাদের বইয়ের, একটা সাময়িক বায়ুর মধ্যে পড়ছে স্থলবায়ু। তো এই দেখো স্থল বায়ু প্রবাহ এখান থেকে এত দূর পর্যন্ত লিখে দেবে, আর এই ছবিটা কিন্তু দেবে, ঠিক আছে, স্থলবায়ু। তারপরে দেখো আছে স্থলবায়ুর পর 9 নাম্বার জেট বায়ুর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 42 নাম্বার পাতাতে চলে এসো, জেট বায়ুর বৈশিষ্ট্য 42, তোমাদের বইয়ের 42 নাম্বার পেজে। এই দেখো এখানে এই যে তোমার জেট বায়ু প্রবাহ লেখা আছে, তার বৈশিষ্ট্য এই দেখো দেওয়া আছে, এখানে টোটাল 4টে বৈশিষ্ট্য দেওয়া আছে, তার মধ্যে যটা চেয়েছে তটা দেবে। হ্যাঁ, গতিবেগ, তারপরে 2 নাম্বার দেখো গতিবেগের পরিবর্তন, 3 নাম্বার তরঙ্গ দৈর্ঘ্য এবং 4 নাম্বার প্রবাহ, ঠিক আছে। তো এখানে তোমাদের যেহেতু বলেছে জেট বায়ুর দুটি বৈশিষ্ট্য লেখো, তো দুটো লিখে দিও তার মধ্যে। 10 নাম্বার দেখো আছে আপেক্ষিক আর্দ্রতা কি। তোমাদের বইয়ের 43 নাম্বার পাতাতে চলে এসো। আর্দ্রতা 3 রকমের হয়, চরম আর্দ্রতা, বিশেষ আর্দ্রতা এবং আপেক্ষিক আর্দ্রতা, এই 3টে আর্দ্রতাই তোমরা করে নেবে। তো এখানে যেহেতু আপেক্ষিক আর্দ্রতাটা বলেছে তাই 3 নাম্বার পয়েন্টটা তোমাকে লিখতে হবে, এখান থেকে এত দূর পর্যন্ত শতকরা হিসাবে এটা প্রকাশ করা হয়। নেক্সট দেখো চলে যাই আমরা আপেক্ষিক আর্দ্রতার পর 11 নাম্বার আছে অ্যালবেডো কাকে বলে। 28 নাম্বার পাতাতে চলে এসো তোমাদের বইয়ের, অ্যালবেডো। তাহলে অ্যালবেডো আর কার্যকরী সৌরকিরণ আমি আগে একবার বোঝালাম, তাহলে কার্যকরী সৌরকিরণ হয়েছে, এবার অ্যালবেডোটা তোমাদের করতে হবে। 34% হচ্ছে অ্যালবেডো, তাহলে এখান থেকে এত দূর পর্যন্ত লিখতে হবে। আর যদি পারো এই ছবিটা কিন্তু তোমরা দিয়ে দেবে, হ্যাঁ, তাপ বাজেটের ছবিটা। অ্যালবেডো হচ্ছে তাপ বাজেটের একটা পার্ট, বুঝতে পেরেছো। এরপরে দেখো কি আছে 12 নাম্বার শান্ত বলয় কাকে বলে। দেখো শান্ত বলয় 25 নম্বর পাতাতে চলে এসো। ওই স্ট্র্যাটোস্ফিয়ার স্তর যেটা আছে না, ওই স্ট্র্যাটোস্ফিয়ারটাই হচ্ছে শান্ত মণ্ডল বা শান্ত বলয়। হ্যাঁ, এই দেখো স্ট্র্যাটোস্ফিয়ার, তার মধ্যে শান্ত মণ্ডল কথাটা দেখো 3 নম্বর পয়েন্টে লেখা আছে। তো এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরটা কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এটা প্রথমে লিখবে, এই যে এখান থেকে এত দূর পর্যন্ত লিখবে। তারপরে এর বৈশিষ্ট্যের মধ্যে যে শান্ত মণ্ডল কথাটা আছে না, এই শান্ত মণ্ডলটা লিখে দিতে হবে এখান থেকে এত দূর পর্যন্ত, তাহলে তোমার শান্ত বলয় কথাটা লেখা হবে। এরপরে দেখো কি আছে 13 নাম্বার বায়ুমণ্ডল কাকে বলে। এটা তোমাদের বইয়ের 23 নাম্বার পাতাতে আছে। দেখো 23 নম্বর পাতাতে বায়ুমণ্ডল কাকে বলে। এই দেখো বায়ুমণ্ডলের সংজ্ঞা, তাহলে এখান থেকে এত দূর পর্যন্ত লিখে দেবে, ঠিক আছে, বায়ুমণ্ডল। নেক্সট দেখো কি আছে বায়ুমণ্ডলের পর 14 নাম্বার দিয়েছে ডোলড্রামস কি। 35 নাম্বার পাতাতে চলে এসো। 35 নাম্বার পাতাতে ডোলড্রামস, এটা বায়ু প্রবাহের মধ্যেই পড়ছে, শান্ত বলয় বা ডোলড্রামস। এই দেখো এই যে এখানে আছে 35 নম্বর পাতায়, এই দেখো ডোলড্রামস, ঠিক আছে, ছকের মধ্যে দেওয়া আছে, তাহলে এখান থেকে এত দূর পর্যন্ত লিখে দেবে। ডোলড্রামস আর আইটিসিজেড দুটোই কিন্তু নিরক্ষরেখা বরাবরই কিন্তু অবস্থিত, বুঝতে পেরেছো, এবং দুটোই গুরুত্বপূর্ণ। আইটিসিজেডও যেমন গুরুত্বপূর্ণ, ডোলড্রামসও তেমনি গুরুত্বপূর্ণ। তাহলে ডোলড্রামসও যেহেতু চেয়েছে এখান থেকে এত দূর পর্যন্ত লিখে দেবে। তারপরে দেখো কি আছে ডোলড্রামসের পর ঘ দিয়েছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্নাবলী। এখানে প্রতিটি প্রশ্নের মান থাকছে 3। 1 নম্বর দেখো দিয়েছে পূবালি জেটের সাথে মৌসুমি বায়ুর সম্পর্ক কি। তাহলে তোমাদের বইয়ের 42 নম্বর পাতাতে চলে এসো, 42 নম্বর পেজে। ওইখানে তোমার পূবালি জেটের সঙ্গে বা জেটের সঙ্গে মৌসুমি বায়ুর সম্পর্ক দেখো দেওয়া আছে। তার মধ্যে তোমাদের যেহেতু পূবালি জেটটা চেয়েছে, দেখো এখানে ক্রান্তীয় পূবালি জেট এবং উপক্রান্তীয় পশ্চিমী জেট, তো তোমাদের শুধুমাত্র চেয়েছে পূবালি জেটটা। তাহলে এই পূবালি জেটের কথাটা লিখতে হবে, যে 3 নাম্বার যেটা আছে না, দেখো এই 3 নাম্বার পয়েন্টটা, এটা তোমাকে পূবালি জেটের কথা লিখেছে। তাহলে এখান থেকে এত দূর পর্যন্ত, আর তার আগে তোমার যে মানে ইন্ট্রোডাকশানটা আছে এখান থেকে এত দূর পর্যন্ত লিখে দেবে। এখান থেকে এত দূর পর্যন্ত লিখবে, ভূমিকার কথা বলেন, তারপরে এই দুটো বায়ুর কথা লিখবে, তারপরে 3 নাম্বার যেটা আছে পূবালি জেটের কথাটাই, পূবালি জেটের কথাটা লিখে দেবে, তাহলেই হবে। আর পারলে এই ছবিটা তোমরা দিয়ে দেবে। তারপরে দেখো কি আছে পূবালি জেটের পর 2 নাম্বার নিয়ত বায়ু প্রবাহের সীমানা পরিবর্তন হয় কেন। দেখো এটা তোমাদের বইয়ে আমি পাইনি, তো এটার জন্য তোমাদের ছায়া প্রকাশনীর যে সহায়িকা বইটা আছে সেটা যদি তোমাদের কাছে থাকে তাহলে ভালো হয়। এই দেখো ছায়া প্রকাশনীর সহায়িকা বই, তোমাদের কাছে থাকলে ভালো, আর না হয় এখান থেকে তোমরা লিখে নিতে পারো।
এখানে এই বইটির 100 নম্বর পাতাতে প্রশ্নের উত্তরটা কিন্তু দেওয়া আছে। তো দেখো এখানে উত্তরটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমার কি, যে চাপ বলয়ের সীমা পরিবর্তন। কিন্তু এখানে তোমার প্রশ্নটা দিয়েছে নিয়ত বায়ু প্রবাহের সীমানা পরিবর্তন। তো চাপ বলয়ের সঙ্গে সঙ্গে কিন্তু নিয়ত বায়ু প্রবাহের সীমানা পরিবর্তন হয়। অতএব তোমরা চাপ বলয়ের সীমানা পরিবর্তনটা যদি লেখো তাহলে কিন্তু নিয়ত বায়ু প্রবাহের সীমানা পরিবর্তন লেখা হয়ে যাবে। তার কারণ চাপ বলয়ের উপর নির্ভর করেই কিন্তু নিয়ত বায়ু প্রবাহগুলি প্রবাহিত হয়। তাহলে এখানে দেখো এই যে প্রশ্নটার উত্তরটা দেওয়া আছে যে বায়ুচাপ বলয়ের সীমা পরিবর্তনের কারণ কি, এই কারণগুলো লিখবে তাহলে উত্তরটা হবে। দেখো আমি এখানটাতে তোমরা স্ক্রিনশট নিয়ে বা পজ করে লিখে নিতে পারো। বলছে যে উভয় গোলার্ধের ভূসংলগ্ন বায়ুমণ্ডলের মোট 7টি স্থায়ী চাপ বলয় আছে। এগুলি স্থায়ী বায়ুচাপ বলয় হলেও সারা বছরের বিভিন্ন সময় এদের সীমা উত্তরে বা দক্ষিণে সরে যায়। এরপরে তোমরা লিখতে পারো চাপ বলয়ের সীমানা পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিয়ত বায়ু প্রবাহেরও সীমানার পরিবর্তন ঘটে এবং এই পরিবর্তনের কারণগুলি হলো নিয়ে 1 নাম্বার লিখবে সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়ন। বলছে পৃথিবীর পরিক্রমণ গতির জন্য আকাশে সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ন ঘটে বলে সর্বোচ্চ উষ্ণতা রেখা বা তাপ বিষুবরেখা বা তাপীয় বিষুবরেখা কিছুটা উত্তরে ও দক্ষিণে সরে যায়। যেমন উত্তরায়ণের সময় বা উত্তর গোলার্ধের গ্রীষ্মকালে অর্থাৎ মে জুলাই মাসে এই রেখাটি নিরক্ষ রেখার কিছুটা উত্তরে সরে আসে এবং দক্ষিণায়নের সময় বা দক্ষিণ গোলার্ধের গ্রীষ্মকালে অর্থাৎ নভেম্বর জানুয়ারি মাসে রেখাটি নিরক্ষ রেখার দক্ষিণে কিছুটা সরে আসে। 2 নম্বর দেখো আছে স্থান পরিবর্তনের সীমা। তাহলে স্থান পরিবর্তনের সীমা কি বলছে, সাধারণত 12 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 6 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত তাপ বিষুব রেখাটির স্থান পরিবর্তন হয়। এর ফলে স্থায়ী বায়ুচাপ বলয়গুলিও সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়নের সঙ্গে সামঞ্জস্য রেখে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি উত্তর বা দক্ষিণে সরে যায়। তবে সাধারণত উচ্চ অক্ষাংশের তুলনায় নিম্ন অক্ষাংশে বায়ুচাপ বলয়গুলির সীমানা পরিবর্তন বেশি ঘটে। তাহলে এই ছবিটা কিন্তু তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে, তাহলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, চলো এরপরে দেখি পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন হচ্ছে যে 3 নম্বর বৃষ্টিচ্ছায় অঞ্চল কিভাবে সৃষ্টি হয়। তাহলে এটা তোমার শৈলক্ষেপ বৃষ্টিপাতের অন্তর্গত। 45 নম্বর পাতাতে চলে এসো। এখানে দেখো বৃষ্টিচ্ছায় অঞ্চল, এই দেখো বৃষ্টিচ্ছায় অঞ্চল, হ্যাঁ বৃষ্টিচ্ছায় অঞ্চল শৈলক্ষেপ বৃষ্টিপাত, এই যে বৃষ্টিচ্ছায় অঞ্চলটা এখান থেকে এত দূর পর্যন্ত লিখে দেবে। দেখো যেগুলো বৃষ্টিচ্ছায় অঞ্চল আছে না সেই অঞ্চলগুলোর কিন্তু উন্নতি বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে কিন্তু সেভাবে, যেমন আমি তোমাদের উদাহরণ হিসাবে বলি, যেমন মেঘালয়ের রাজধানী শিলং বৃষ্টিচ্ছায় অঞ্চলে অবস্থিত এবং তার যে প্রতিপাত ঢাল যেদিকে বৃষ্টিপাতটা বেশি হয় সেখানে মৌসিনরাম বা চেরাপুঞ্জি, সেখানে কিন্তু সেভাবে মানে জনবসতি খুব একটা গড়ে ওঠেনি, শুধুমাত্র পর্যটন শিল্পের জন্য কিছুটা উন্নতি হয়েছে। একই রকমভাবে তোমার যেমন ধরো পুনা এবং মুম্বাই এবং পুনা দুটোই যথেষ্ট উন্নত, আমি এটাকে করব না, কিন্তু মুম্বাইয়ে বৃষ্টিপাতটা বেশি হয় কিন্তু পুনা হচ্ছে বৃষ্টিচ্ছায় অঞ্চলে অবস্থিত। কিন্তু যদি আমরা দুটো শহরের আপেক্ষিকভাবে যদি তুলনা করি তাহলে কিন্তু পুনার থেকে তোমার পুনাতে কিন্তু বৃষ্টিপাতটা কম হয়ে থাকে। ঠিক আছে, এবারে মুম্বাইয়ের উন্নতিটা হয়েছে তার কারণ তার আছে বন্দর আছে, ওই সমুদ্র বন্দর আছে, তেল আছে, এই সমস্ত কারণের জন্য তার উন্নতিটা বেশি। তো যাই হোক, দেখো এটা হলো বৃষ্টিচ্ছায় অঞ্চল। নেক্সট যেটা আছে দেখো 4 নাম্বার অ্যাপেলটন স্তর কি। দেখো অ্যাপেলটন স্তর হচ্ছে তোমার ওই আয়োনোস্ফিয়ারে যে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় না, রেডিও তরঙ্গ বা বেতার তরঙ্গ, এই স্তরটার জন্য কিন্তু হয়ে থাকে। তো এটা আমি তোমাদের বইয়ে সেভাবে পাইনি অ্যাপেলটন স্তরটা, তো বেতার তরঙ্গ কথাটা কিন্তু তোমাদের বইয়ে লেখা আছে। তো আমি অ্যাপেলটন স্তরটা কী সেটা আমি তোমাদের একটা জায়গা থেকে লিখে আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা এটা লিখে নিতে পারো বা পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো দেখো অ্যাপেলটন স্তর বলছে থার্মোস্ফিয়ার বা আয়নমণ্ডলের F2 স্তরকে অ্যাপেলটন স্তর বলে। ঠিক আছে, বৈশিষ্ট্য কি বলছে, 1 নাম্বার এটি আয়নমণ্ডলের সর্বোচ্চ এবং সর্বাধিক আয়নিত স্তর। 2 নম্বর হচ্ছে উচ্চতা প্রায় 250 থেকে 400 কিলোমিটার। 3 নম্বর হচ্ছে রেডিও তরঙ্গ যোগাযোগে সহায়ক। 4 নম্বর হচ্ছে ব্রিটিশ বিজ্ঞানী এডওয়ার্ড ভিক্টর অ্যাপেলটন এর নামকরণ করেন বা এটি আবিষ্কার করেন। তাহলে এই গেল তোমার অ্যাপেলটন স্তর। এরপর দেখো দিয়ে দিয়েছে রচনাধর্মী রচনামূলক উত্তরধর্মী প্রশ্নাবলী। এখানে প্রতিটি প্রশ্নের মান থাকছে 5। 1 নম্বর দিয়েছে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো। তাহলে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস 24 নম্বর কথাতে চলে এসো। এটা একটা বড় প্রশ্ন এবং
দুটো রকমভাবে তোমার বায়ুমণ্ডলের স্তরবিন্যাস করা হয়। একটা হচ্ছে রাসায়নিক গঠন অনুসারে, আর একটা হচ্ছে তোমার উষ্ণতার বৈশিষ্ট্য অনুসারে। রাসায়নিক গঠন অনুসারে দুভাগে ভাগ করে, একটা হচ্ছে সমমণ্ডল বা হোমোস্ফিয়ার, আর 2 নম্বর হচ্ছে বিষমমণ্ডল বা তোমার হেটেরোস্ফিয়ার। এবারে হেটেরোস্ফিয়ার স্তরটিকে দেখো 4টে ভাগে ভাগ করা হয়: আণবিক নাইট্রোজেন, পারমাণবিক অক্সিজেন, হিলিয়াম এবং পারমাণবিক। এটা দিয়ে দেবে। এরপর তাপীয় বৈশিষ্ট্য অনুসারে যেটা আছে এগুলো কিন্তু তোমাকে একটু ভালো করে করতে হবে। টোটাল 5টা ভাগে ভাগ করা হয়: ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এই কতগুলো ভাগে ভাগ করা হয়েছে। তো এখানে নামটা একটু আলাদা দেওয়া আছে, ওজোনোস্ফিয়ার দিয়েছে, আয়নোস্ফিয়ার দিয়েছে, এক্সোস্ফিয়ার দিয়েছে, কোনো অসুবিধা নেই। ট্রপোস্ফিয়ার যেটা আছে, ট্রপোস্ফিয়ার এখান থেকে এতদূর পর্যন্ত লিখবে, তারপরে উচ্চতা অনুসারে যে যেটা দিয়েছে এটা দেবে, তারপরে তার বৈশিষ্ট্যটা দিতে পারো। স্ট্র্যাটোস্ফিয়ারটা দিয়ে দেবে, স্ট্র্যাটোস্ফিয়ারটা এখান থেকে এতদূর পর্যন্ত দেবে আর বৈশিষ্ট্যটা দেবে। আর মেসোস্ফিয়ার স্তরেরও তাই, এখান থেকে এতদূর পর্যন্ত। থার্মোস্ফিয়ারও এখান থেকে এতদূর পর্যন্ত দেবে আর বৈশিষ্ট্যগুলো দেবে, থার্মোস্ফিয়ার। তারপরে দেখো পরের পাতাতে আছে এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার। এই এতদূর পর্যন্ত কিন্তু তোমাকে লিখতে হবে। তারপরে দেখো কি আছে, বায়ুমণ্ডলের স্তরবিন্যাসের পরের প্রশ্ন দেখো, 2 নাম্বার দিয়েছে, পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সাথে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক লেখো। এটা তোমাদের বইয়ের 37 নাম্বার পাতাতে চলে এসো। একদম সরাসরি প্রশ্নের উত্তরটা পাবে না, কিন্তু যেটা বলবো সেটাই হবে। এই যে বায়ুপ্রবাহের শ্রেণীবিভাগ দেখছো না, এটাই লিখতে হবে। এটা কোনো অসুবিধা নেই। বায়ুপ্রবাহের শ্রেণীবিভাগের মধ্যে যে নিয়ত বায়ুপ্রবাহটা আছে, এই 1 নাম্বার নিয়ত বায়ুপ্রবাহটা আছে, এটা লিখবে, তাহলে তোমাদের প্রশ্নের উত্তরটা হয়ে যাবে। এবার নিয়ত বায়ুপ্রবাহ যেটা আছে, নিয়ত বায়ুপ্রবাহকে দেখো 3টে ভাগে ভাগ করা হয়। এই যে শ্রেণীবিভাগ, একটা হচ্ছে তোমার আয়ন বায়ু, আয়ন বায়ুটা লিখবে। তারপরে 2 নম্বর আছে পশ্চিমা বায়ু, আর 3 নম্বর আছে তোমার মেরু বায়ু। ঠিক আছে, মেরু বায়ু। এই এতদূর পর্যন্ত তোমাকে লিখতে হবে, তাহলে তোমাদের প্রশ্নের উত্তরটা হবে। আর তার সঙ্গে এই ছবিটা কিন্তু তোমাকে দিতে হবে। ঠিক আছে, তাহলে তোমার ওই পৃথিবীর চাপ বলয়ের সাথে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্কটা কিন্তু তোমাদের লেখা হবে। 3 নাম্বার দেখো আছে, পৃথিবীর বিভিন্ন তাপ বলয়ের বর্ণনা দাও। 3টে তাপ বলয় আছে। 30 নাম্বার পাতাতে চলে এসো। এই 3টে তাপ বলয় সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে। তোমাদের বইয়ে এই দেখো, এই যে 3টে তাপ বলয় আছে, তাপমণ্ডল বা তাপ বলয় একই জিনিস। তো অক্ষাংশের ভিত্তিতে নিম্নলিখিত তাপমণ্ডলগুলি সৃষ্টি হয়েছে। 1 নম্বর দেখো দিয়েছে উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল, যেটাকে উত্তর দক্ষিণ দুটো ভাগে ভাগ করছে, আর হিমমণ্ডল, এটিকেও তোমার উত্তর দক্ষিণ দুটো ভাগে ভাগ করা হয়। আর উষ্ণমণ্ডলটা নিরক্ষরেখা বরাবর যেহেতু আছে, তাই এটার কোনো ভাগ নেই। তাহলে এখান থেকে এই এতদূর পর্যন্ত এই ছকটা কিন্তু তোমাকে মানে বর্ণনা করে দিতে হবে। তাহলে প্রথমে উষ্ণমণ্ডল সম্পর্কে লিখবে, তারপরে নাতিশীতোষ্ণ মণ্ডলকে উত্তর দক্ষিণ দুটো ভাগে ভাগ করা হয় সেটা সম্পর্কে লিখবে, আর হিমমণ্ডলে উত্তর দক্ষিণ দুটো ভাগে ভাগ করে তার এটা লিখবে। তাহলেই তোমার প্রশ্নটা হয়ে যাবে। আর তার সঙ্গে সঙ্গে এই ছবিটা কিন্তু দিয়ে দেবে। এই যে ছবিটা আছে, এই ছবিটা তোমার তাপমণ্ডলের ছবি, এই ছবিটা দিয়ে দেবে। চলো তারপরে চলে যাই, তাপ বলয়ের বর্ণনা দেওয়ার পরে 4 নাম্বার, চিত্রসহ বিভিন্ন প্রকার বৃষ্টিপাতের বর্ণনা দাও। 44 নাম্বার পাতাতে চলে এসো তোমাদের বইয়ে। বিভিন্ন প্রকার বৃষ্টিপাত, 3 রকমের বৃষ্টিপাত হয়। একটা হচ্ছে পরিচলন বৃষ্টি, এই দেখো নিচের দিকে দেওয়া আছে, পরিচলন বৃষ্টি, শৈলক্ষেপ বৃষ্টি এবং ঘূর্ণ বা সীমান্ত বৃষ্টি। এবার পরিচলন বৃষ্টি সম্পর্কে লিখবে, এখান থেকে এতদূর পর্যন্ত হচ্ছে পরিচলন বৃষ্টি। তারপর শৈলক্ষেপ বৃষ্টি, ছবি কিন্তু দেবে। ঠিক আছে, শৈলক্ষেপ বৃষ্টি এখান থেকে এতদূর পর্যন্ত বৃষ্টির ছায়া অঞ্চল। এবং ঘূর্ণ বৃষ্টি যেটা আছে, ঘূর্ণ বৃষ্টিকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। দেখো কি কি ভাগ আছে, একটা হচ্ছে তোমার ক্রান্তীয় ঘূর্ণ বৃষ্টি, আর একটা হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টি। এই নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টির অপর নাম হচ্ছে সীমান্ত ঘূর্ণ বৃষ্টি। বুঝতে পেরেছো? তাহলে ক্রান্তীয় ঘূর্ণ বৃষ্টি এখান থেকে এতদূর পর্যন্ত লিখবে, আর নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টি তোমার এখান থেকে এই যে উষ্ণ সীমান্ত, শীতল সীমান্ত বৃষ্টি এতদূর পর্যন্ত লিখে দেবে, আর এই ছবি দুটো দিয়ে দেবে। ঠিক আছে, তারপরে দেখো কি আছে, বিভিন্ন প্রকার বৃষ্টিপাতের পর 5 নাম্বার দিয়েছে, বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তর সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 24 নাম্বার পাতাতে চলে এসো। এখানে দেখো ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার দুটো বলেছে। টোটাল তো তোমার এই 5টা ভাগ আছে, তার মধ্যে ট্রপোস্ফিয়ার স্তরটা এইটা এখান থেকে এতদূর পর্যন্ত এই ছকটা সহ লিখবে, তার বৈশিষ্ট্যটা লিখে দেবে। আর স্ট্র্যাটোস্ফিয়ার যেটা আছে এখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে, আর এই ছবিটা কিন্তু দিয়ে দেবে। বায়ুমণ্ডলের স্তর বিন্যাসের সময়ও কিন্তু এই ছবিটা কিন্তু তোমাদেরকে দিতে হবে। ঠিক আছে, এরপরে দেখো কি আছে, ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারের পর নেক্সট যেটা আছে সেটা হচ্ছে 6 নাম্বার, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান 3টি কারণ সংক্ষেপে লেখো। তোমার 29 নাম্বার পাতাতে চলে এসো, উষ্ণতার তারতম্যের কারণ। এই দেখো বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি। হ্যাঁ, এখানে তোমার দেখো দেওয়া আছে অক্ষাংশ, তারপরে উচ্চতা, স্থলভাগ জলভাগের বন্টন, বায়ু প্রবাহ। হ্যাঁ, নেক্সট পাতাতে চলে এসো, এদিকে দেওয়া আছে ভূমি ঢাল,
7 নম্বর আছে মেঘাচ্ছন্নতা, 8 হচ্ছে অধঃক্ষেপণ, 9 হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ, 10 হচ্ছে মাটি, 11 হচ্ছে নগরায়ন, 12 হচ্ছে শিল্পায়ন। এতদূর পর্যন্ত তোমাকে লিখতে হবে। তারপরে দেখো কি আছে, বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের 3টি চেয়েছে, তো তোমরা ওইগুলোর মধ্যে 12টার মধ্যে যে কোনো 3টে লিখে দেবে। তারপরে দেখো আছে 7 নাম্বার, উদাহরণ সহ বায়ুমণ্ডলে চাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো। এটা তোমাদের বইয়ের 33 নাম্বার পাতাতে দেখো দেওয়া আছে চাপের তারতম্যের কারণ। এই যে নিচের দিকে দেখতে পাচ্ছ 1 নাম্বার আছে উচ্চতা, তারপরের পাতাতে চলে এসো, এদিকে উষ্ণতা, জলীয় বাষ্প, পৃথিবীর আবর্তন, স্থলভাগ, জলভাগের বন্টন। এই 5টা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে, আর এই যে ছবিগুলো আছে ছবিগুলো কিন্তু দিয়ে দেবে। তারপরে দেখো কি আছে, চাপের তারতম্যের পর শেষ প্রশ্ন 8 নম্বর আছে, ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। হ্যাঁ, এটা তোমাদের বইয়ের 49 নাম্বার পাতাতে আছে, ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য। এই দেখো জলবায়ু অঞ্চল, তো এখানে এই যে বৈশিষ্ট্যটা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে, আর এই ছবিটা কিন্তু তোমরা দিয়ে দেবে, ঠিক আছে? তাহলেই তোমার হবে। এখানে এইটা হচ্ছে তোমার উষ্ণতা, এই যে লাল বারটা, আর এটা হচ্ছে তোমার বৃষ্টিপাত। হ্যাঁ, তো এখানে দেখো বৃষ্টিপাতও যথেষ্ট হয় সারা বছর, আর তোমার যেটা আছে তাপমাত্রা যেটা আছে, এটা সরি আমি এটা ভুল বললাম, ক্রান্তীয় মৌসুমি জলবায়ু, হ্যাঁ তাহলে এটাই হবে, এই ছবিটা দিয়ে দেবে, তাহলে তোমার হবে। তাহলে দেখো আমি আশা করছি তোমাদের প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।